1971-এর মুক্তিযুদ্ধ, যে যুদ্ধ আমাদের এনে দিয়েছে মানচিত্র, রাষ্ট্র, আমাদের পতাকা, আমরা পেয়েছি স্বাধীনতার স্বাদ। সেই থেকে আমাদের পরিচয়, আমরা বাংলাদেশী। 71-এর এই স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান বাংলাদেশ কখনোই ভুলবে না, যাদের কারণে আমরা আমাদের নিজেদেরকে স্বাধীন বলার সেই সুযোগটি পেয়েছি, যাদের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা আমাদের এই বাংলাদেশে স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলছি, তাদের মাঝে একজন বিশেষ অতিথি আজকে আমাদের এই স্বাধীনতার বিশেষ রাজকাহনে আছেন। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করেছে। জনাব অলি আহমদ বীর বিক্রম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন এবং আপনাকে স্বাধীনতার শুভেচ্ছা। কেমন আছেন? আল্লাহর মেহরবানি, শুকর আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে যারা আমাদের এই প্রোগ্রাম দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রমজানুল মুবারক। আল্লাহ সবাইয়ের ভালো করুক, দেশটা সঠিক পথে চলুক, দুর্বৃত্তের হাত থেকে দেশটা মুক্ত হোক। একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটাই আমার কামনা। নিঃসন্দেহে আপনার নামের পাশে অনেকগুলো খেতাব আছে, নিশ্চয়ই আপনার সবচাইতে প্রিয় খেতাব মুক্তিযোদ্ধা, সেটি আসলে বলার নিশ্চয়ই আর কোনো আলাদা করে আর বলার কোনো সুযোগ নেই। কিন্তু 1971 সালে আপনি পাকিস্তানে সেনাবাহিনীতে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন, সেটি চট্টগ্রামে, এবং 25শে মার্চ যে কাল রাত, সেই সময়টা থেকে আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। যখনই আসলে আপনার নামটি নিয়ে আমরা পড়ছি বা যখনই আপনাকে নিয়ে আমরা চিন্তা করি, আপনাকে নিয়ে কিছু ভাবি, আপনার সেই যুদ্ধের যে বীরত্ব গাথাগুলো, সেগুলো কিন্তু বারবার আমাদের সামনে আসে। সেই দিনটার শুরুটা একটু জানতে চাই। 1947 সালের পরে আমরা পর থেকে অর্থনৈতিকভাবে আমরা আমাদের ন্যায্য হিস্সা পাই নাই। সশস্ত্র বাহিনীতে আমাদের যে অংশ থাকার কথা সেটা নেই। যেখানে আমাদের 60% থাকার কথা জনসংখ্যা হিসাবে, সেখানে আমাদের 10%ও নাই। সিভিল সার্ভিস আমাদের 10-12%-এর উপরে নেই। আমাদের যেভাবে উন্নয়ন হওয়ার কথা সেভাবে উন্নয়ন হচ্ছে না। সব টাকাগুলি পাকিস্তানে খরচ করতেছে এবং পাকিস্তানিরাই সব জায়গাগুলি দখল করছে। তাহলে এখন কি করণীয়? আমরা স্যার, এটা স্বাধীন হওয়ার একটা উৎকৃষ্ট সময়। কারণ এমনিও এত দূরত্ব নিয়ে দুইটা দেশ ফিজিবল না। তারা আমাদের সাথে ভালো ব্যবহার করছে না কোনো ক্ষেত্রেই। একটা বিরাট বৈষম্য। এই বৈষম্য থেকে বের হওয়ার জন্য একমাত্র পথ হলো, আমরা যেহেতু এখানে আছি, যারা বাংলাদেশের জন্য ফিল করি, আমাদের উচিত এখন সকলে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা এবং বিদ্রোহ ঘোষণা করা। তো তিনি বললেন, তখন আর ভূমিকা না দিয়ে বললেন, তাহলে তুমি 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে রেডি হও। আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারকে নিয়ে রেডি হই। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে কিন্তু খুব প্রশিক্ষিত অনেক সৈনিক ছিল না। এখানে ছিল নতুন রিক্রুটদের ট্রেনিং সেন্টার। তার কাছে একটা সীমাবদ্ধতা ছিল। আমাদের 8ম বেঙ্গল রেজিমেন্টের একটা সীমাবদ্ধতা ছিল, কারণ আমরা এখানে একত্রিত হয়েছিলাম খারিয়া ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য। ইতিমধ্যে একটা কোম্পানি, অর্থাৎ 120-30 জন লোক খারিয়া ক্যান্টনমেন্টে মেজর নেতৃত্বে চলে গিয়েছিল। অনেক লোক ছুটিতে ছিল। আমাদের টোটাল সংখ্যা ওই সময় 250 বা 300-র উপরে ছিল না। আমাদের কাছে যে পর্যাপ্ত পরিমাণে গোলা বারুদ থাকার কথা, সেই গোলা বারুদও ছিল না। কারণ আমাদের এখানে থাকার কথা না, শুধু ট্রেনিং এর কথা। ট্রেনিং এর জন্য যা যা প্রয়োজন সেটাই ছিল। একটা রিকয়েললেস রাইফেল ছিল, যেটা ট্যাঙ্ক বিধ্বংসী কামান বলে, সেটাও আমি বেলুচ রেজিমেন্ট থেকে নিয়ে আসছিলাম। কিছু মেশিন গান নিয়ে আসছিলাম, তাও বেলুচ রেজিমেন্ট থেকে ধার করে। 20 বেলুচ রেজিমেন্ট ক্যান্টনমেন্টের ভিতরে ছিল। অ্যাডজুটেন্ট ওখানে ছিল আমার কোর্সমেট ক্যাপ্টেন কেরামত আলী, এবং কোয়ার্টার মাস্টার ছিল ক্যাপ্টেন ইকবাল, সেও আমার কোর্সমেট। সুতরাং এই সুবাদে তাদের কাছ থেকে জিনিসগুলি নেওয়া আমার জন্য খুব সহজ ছিল। এবং প্রতিদিন চট্টগ্রাম বন্দরে কি হচ্ছে না হচ্ছে এই খবরগুলি নেওয়া শুরু করলাম। নতুন নতুন জাহাজ আসছে, সেনা সদস্যরা আসতেছে, অস্ত্র আসছে। অথচ 1965 সালের যুদ্ধের সময় আমি পাকিস্তান যুদ্ধে ছিলাম। তখন কিন্তু পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান সম্পূর্ণভাবে অরক্ষিত ছিল। এখানে কোনো সেনা দলও ছিল না, গোলা বারুদও ছিল না। এই সময় নতুন ভাবে গোলা বারুদ আসার কারণটা কি, অস্ত্র আসার কারণটা কি, নতুন সেনা দল আসার কারণটা কি? তখন আমি এটা চিন্তা করে নিলাম, যেহেতু আমি গোয়েন্দা বাহিনীতে আগে চাকরি করেছি, আমার জন্য এটা রিসার্চ করে বের করাটা কঠিন কাজ ছিল না। তখন আমি কোয়ার্টার মাস্টার হিসেবে আমি সর্বদা ব্যস্ত থাকতাম আমার কাজগুলি নিয়ে। কিন্তু বন্দরে কি হচ্ছে না হচ্ছে, ক্যান্টনমেন্টের অভ্যন্তরে কি হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি হচ্ছে, এই খবরগুলি সংগ্রহ করা আমার একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। কর্নেল আমার চৌধুরী সাহেবের সাথে প্রতি সপ্তাহে 2-1 বার আমার বৈঠক হতো, টেলিফোন আলাপ হতো না। কারণ টেলিফোন তো তখন বাগিং হওয়ার সম্ভাবনা আছে।
তখন তো হ্যান্ডসেট দিয়ে ব্যবহার হতো, তখন তো আর এই মোবাইল অ্যাপস বা এগুলি হোয়াটসঅ্যাপ এগুলি তো ছিল না, ইমো ছিল না। কয়েকদিন পরে তৎকালীন মেজর জিয়াউর রহমান, ওনার অফিস আর আমার অফিসের মধ্যে পার্থক্য ছিল 3 ইঞ্চির একটা দেওয়াল। উনি ছিলেন বাম পাশে, আমি ছিলাম ডান পাশে, অর্থাৎ তিনি ছিলেন দক্ষিণ দিকে, আমি ছিলাম উত্তর দিকে। দুইজনের অফিস থেকে কমান্ডিং অফিসার অফিসটা দেখা যেত, কোনাকুনি অফিসটা ছিল জঞ্জুয়ার অফিস। উনি সার্বক্ষণিকভাবে আমার উপর একটা নজরদারি করতেন, জঞ্জুয়া সাহেব। জিয়া সাহেব একদিন আমাকে বললেন যে আমার বাসায় একটু সন্ধ্যার সময় আসো। আমি গেলাম। উনি আইএসআই তে চাকরি করেছেন, এটা আমি জানতাম। ওনার সাথে আমার কোনো পূর্ব পরিচিত ছিল না, কোনোদিন আলাপও করি নেই। প্রথমবার দেখা হলো 8ম বেঙ্গল রেজিমেন্টে আসার পরে। তিনি খুব স্বল্পভাষী ছিলেন, কারো কাছে মিলেমিশা করতেন না, একা একাই থাকতেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, খুব প্রফেশনাল লোক ছিল। তিনি আমাকে বললেন যে সন্ধ্যার সময় আমার বাসায় আসো। তো এরকম পাশাপাশি বসলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে বাংলাদেশে কি হচ্ছে। আমি স্যার আমি তো কিছু জানি না, আমি একজন ক্যাপ্টেন মানুষ, আমার কি দরকার এই সমস্ত খবর রাখা। বলছে তুমি কিছুই জানো না? বলছে না, আমার কাছে কোনো তথ্য নেই, আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত আছি, কোয়ার্টার মাস্টারের কাজ নিয়ে ব্যস্ত আছি। ওনার কাছ থেকে সম্পূর্ণ জিনিসটা গোপন রাখলাম। কয়েকদিন পরে উনি আমাকে আবার ওনার বাসায় ডেকে পাঠালেন, সন্ধ্যার সময় একটু চা খেতে আসো। বাসায় গেলাম, উনি আবার সেম প্রশ্নগুলি জিজ্ঞাসা করলেন। বললেন স্যার আপনিও পাকিস্তান ইন্টেলিজেন্স চাকরি করেছেন, আমিও করেছি, তো দানায় পানায় না করে মনের মধ্যে কি কথা আছে সেটা একটু পরিষ্কার করে বলেন, তাহলে আমার পক্ষে আপনার কথাগুলির জবাব দেওয়াটাও সহজ হবে। তখন তিনি বললেন যে বাংলাদেশে নতুন নতুন সেনা দল আসছে, অস্ত্র ভারত আসছে, আমাদের কি করণীয়? আমাদের সিম্পল, আমাদেরকে বিদ্রোহ করতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে, পাকিস্তানদের সাথে থাকা চলবে না। তারা আমাদের সাথে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য করেছে, এইসব বৈষম্য কেউ চেষ্টা করলে আগামী 100 বছরও পূরণ করতে পারবে না। সুতরাং আমাদেরকে আলাদা হতে হবে, নিজের দেশ নিজে গড়ে তুলতে হবে। বিশেষ করে এমবেসিগুলি সবগুলি রাওয়ালপিন্ডিতে, যার কারণে বাংলাদেশের লোকের পক্ষে বিদেশে যাওয়াটা, এখন যেভাবে প্রত্যেকদিন লোক বিদেশে যাচ্ছে, চাকরি করার জন্য যাচ্ছে, ব্যবসা করার জন্য যাচ্ছে, তখন কিন্তু এটা সম্ভব ছিল না। রাওয়ালপিন্ডি গিয়ে ভিসা নেওয়ার পয়সাও অনেকের ছিল না, মানুষের অর্থনৈতিক অবস্থা এত সচ্ছল ছিল না। তো বিভিন্ন কারণে আমি বলি যে এখন বাংলাদেশকে স্বাধীন করতে হবে। উনি বললেন যে তাহলে কিভাবে পরিকল্পনা করবো? আমি আপনিও চিন্তা করেন, আমিও চিন্তা করি, আপাতত এটার মধ্যেই সীমাবদ্ধ থাকি। ওনাকে কিন্তু বলি নেই যে লেফটেন্যান্ট কর্নেল আমার চৌধুরীর সাথে ইতিমধ্যে আমি পরিকল্পনা করে নিয়েছি। এটা না বলার পিছনে কারণটা ছিল, অসময়ে যদি কথাগুলি বলে ফেলি, যদি কেউ ধরা পড়ে, কারণ আমাদের উপর একটা তীক্ষ্ণ নজরদারি ছিল পাঞ্জাবিদের পক্ষ থেকে। প্রত্যেকদিন পাঞ্জাবি অফিসাররা আমাদের অফিসার্স মেসে আসতো, আমাদের সাথে গল্প গুজবে মেতে উঠতো, আসল কথাগুলি জানার চেষ্টা করতো। আমরাও খুব হুঁশিয়ার ছিলাম, যেহেতু ইন্টেলিজেন্স ট্রেনিং প্রাপ্ত ছিলাম, আমাদের কাছ থেকে কথাগুলি বের করা কারো পক্ষে এটা সহজ ছিল না। সুতরাং আমরা তিনজনেই আলাদা আলাদাভাবে নিজেকে প্রস্তুত করেছি। এবং জিয়া সাহেব কখনো জানতেন না আমি আর কর্নেল আমার চৌধুরী সাহেব একসাথে কাজ করছি। প্রথমবার তিনজনের মিলন হলো 8ই মার্চ। 7ই মার্চের শেখ মুজিবের ভাষণের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এর মধ্যে শেখ মুজিবের সাথে আমাদের 2বার অলরেডি যোগাযোগ হয়েছিল। এই যোগাযোগটা কি? তাকে আমরা বলেছিলাম পাকিস্তানের যে সৈন্য সংখ্যা আছে তাদেরকে আক্রমণ করে বাংলাদেশ স্বাধীন করা আমাদের পক্ষে কঠিন না, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তাদেরকে আক্রমণ করব, বাংলাদেশ স্বাধীন করব। উনি প্রতি উত্তরে আমাদেরকে বলেছিলেন, এই যোগাযোগটা হয়েছিল জেনারেল ওসমানীর মাধ্যমে। জেনারেল ওসমানী ইনফ্যান্ট্রির লোক না, আর্মড কোরের লোক না, ইঞ্জিনিয়ারের লোক না, তিনি হলেন বেসিক্যালি সাপ্লাই কোরের লোক, যারা আলু ডাল চাল নিয়েই কাজ করে, রেশন নিয়ে কাজ করে। তার মাধ্যমে যোগাযোগ করছিলাম, কারণ তিনি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, আওয়ামী লীগের লোক। তার মাধ্যমে শেখ মুজিবের সাথে আমরা প্রস্তাব দিই। শেখ মুজিব আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল, বাংলাদেশে আরেকজন ইয়াহিয়া খানের জন্ম আমি দিতে চাই না। পাকিস্তানিদের সাথে আমার বৈঠক হবে, আলাপ আলোচনার মাধ্যমে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। তারপরে আমরা তাকে স্পষ্টভাবে জানালাম, আপনি আগরতলা কনস্পিরেসি কেসের একজন আসামি। এটা সত্য কেস ছিল, অসত্য কেস ছিল না। পলিটিক্যাল কারণে তারা আপনাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কিন্তু এর অর্থ এই না যে আপনি সন্দেহের তালিকা থেকে বাদ পড়েছেন। আপনি একজন, তারা পাকিস্তানিরা মনে করে আপনি হিন্দুস্তানের একজন এজেন্ট।
তো একজন এজেন্টকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাকিস্তানিরা মেনে নেবে না। সুতরাং আপনি আমাদের প্রস্তাবে রাজি হন, তিনি আমাদের প্রস্তাবে রাজি হলেন না। সর্বশেষ আমি এখানে বলে যাই, সর্বশেষ প্রস্তাবটা আমরা দিই জনাব এমআর সিদ্দিকী সাহেবের মাধ্যমে 18 মার্চ। তিনি তখন একই উত্তর দিলেন। এমআর সিদ্দিকী সাহেব যাওয়ার সময় পথে একটা অ্যাক্সিডেন্ট হলো নিজামপুর কলেজের সামনে, তিনি গেলেন অনেক রাত্রে, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তিনি একই উত্তর দিলেন যে শেখ মুজিব এতে রাজি না। পরে আমরা দেখলাম ঠিকই আছে, কারণ শেখ মুজিবের 7ই ভাষণে আমরা আশা করেছিলাম তিনি পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন। তিনি আমাদেরকে আশাহত করলেন, তিনি কোনোটাই করলেন না। ছাত্রদের গুতাগুতির কারণে তিনি 2-3টা শব্দ বললেন, আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমরা লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত হও। ভালো কথা, তুমি আমাদেরকে বললে লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত হলো, জনগণ তো লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত হলো, আমরা বন্দুক নিয়ে প্রস্তুত হলাম, আর তুমি পাকিস্তানে পলাই গেলা। 25শে মার্চ রাত্রে স্বপ্রণোদিত হয়ে নিজের বাক্স হাতে নিয়ে ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি নিয়ে তিনি প্রস্তুত ছিলেন। এটা পাকিস্তানি মেজর সালেক সিদ্দিকের বইতে পরিষ্কারভাবে লেখা আছে। পাকিস্তান সেনাদল যখন তার বাসায় যায়, তিনি ইস্ত্রি করা কাপড় নিয়ে হাতে সুটকেস নিয়ে পাকিস্তানিদের জন্য অপেক্ষা করছিলেন। তখন তো পলিটিক্যাল কালচারটা অন্যরকম ছিল, বিরোধী দলের মধ্যেও একটা ভালো সম্পর্ক হতো, দিনের বেলা বসতো, গল্প করতো, একই হোটেলে খেত। এখনকার মতো শত্রু বাবাপন্ন অবস্থা ছিল না। তিনি নিজে তার বাসায় তাজউদ্দিন সাহেবের মেয়ে যে বইটা লিখেছে, ওই বইতেও লেখা আছে তাজউদ্দিন সাহেব একটা টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবের বাসায় গিয়েছিল সন্ধ্যার সময়, বলেছিল আপনি একটু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাটা করেন, আমি রেকর্ড করে নিই, প্রয়োজন বোধে এটা আমরা অন ইয়ার করবো। তিনি বলেছিলেন তোমরা পুরানো ঢাকার দিকে যাও, আপাতত লুকিয়ে থাকো, আমি আসছি। তিনি সবাইকে ঢাকার থেকে পলায়ে যাওয়ার জন্য পরামর্শ দিলেন, আর তিনি টেলিফোন করে পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করলেন। আসেন শেখ মুজিবের কন্যার ব্যাপারে, এখানে এই কথাটা উল্লেখ করে যাই। শেখ মুজিবের কন্যা সবসময় বলে মুক্তিযুদ্ধের চেতনা। তো তার ছেলেটা কোথায় হয়েছে? তার ছেলেটা হয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর হসপিটালে, এবং গিয়েছে কিভাবে? পাকিস্তান আর্মি মিলিটারি জিপে। তারা মাসে খাইতো কিভাবে? পাকিস্তান থেকে মাসে 1500 টাকা ভাতা পাইত, আর পাকিস্তানিদেরকে তারাই গালি দেয়, তাদের মুখে গালি মানে না। আমরা গালি দিতে পারি কারণ আমরা পাকিস্তান, আমি কথাগুলি বলে যাই, পাকিস্তানিদের কাছ থেকে আমরা টাকাও নিই নাই, তাদের দালালিও করি নাই। এখন আসি আমার পুরানো কথায়। জি, আমি আসবো আপনার কাছে। এই যে আসলে যুদ্ধ করেছেন, যুদ্ধের পরিকল্পনা থেকে একেবারে পুরো সময়টাতে আপনি যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধের সাথে, সেই সময় নিশ্চয়ই অনেক ঘটনাবহুল দিন কেটেছে আপনার। যুদ্ধকালীন সময় নিশ্চয়ই অনেকেই আপনার বন্ধু হয়েছেন, আবার অনেকে যাদেরকে বন্ধু ভেবেছেন তারা হয়তো পথ চলতে গিয়ে দেখেছেন তারা হয়তো আপনার সেই যুদ্ধকালীন সময়ের বন্ধু নয়। সেই জায়গাগুলোতে আসবো, সেই বন্ধুদের কথা মনে পড়ে কিনা সেই প্রশ্নেও আমি উত্তর নিতে চাই, তবে একটি বিরতির সময় হয়েছে। দর্শক, রাজকাহনের আজকের এই স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনে আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন জি প্রতিষ্ঠা নিবেদিত রাজকাহন। আপনার কাছে ছিলাম স্যার, আপনি বলছিলেন যে আসলে যুদ্ধের একেবারে শুরুর দিকের পরিকল্পনা থেকে পুরোপুরিভাবে আপনারা জড়িত ছিলেন। সেই সময় আসলে অনেক বন্ধু পেয়েছেন, আবার চলতি পথে হয়তো অনেক বন্ধুকেই পেয়েছেন যাদের সাথে থাকবার কথা ছিল কিন্তু তারা সাথে থাকেনি। আমি 25শে মার্চে চলে আসি। আমাদের প্রস্তুতি পুরো পরিপূর্ণ ছিল, কিন্তু আওয়ামী লীগ আমাদের সাথে ছিল না। আওয়ামী লীগ আমাদের কথা না শুনে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের মিটিংয়ে বসলো, এই মিটিং ফেল হলো। ওই মিটিংয়ে শেখ মুজিব অংশগ্রহণ করেছে, তার আওয়ামী লীগের নেতারা অংশগ্রহণ করেছে, পাকিস্তান থেকে ইয়াহিয়া খান আসছিল, ভুট্টো আসছিল, খোদাদাদ খান আসছিল। এই টক ফেল করেছিল, এটা আমরা বলে দিয়েছিলাম এই টক সাকসেসফুল হবে না। তারা এই কাজটা করেছে সময় ক্ষেপণ করার জন্য এবং তাদের প্রস্তুতিটা সম্পন্ন করার জন্য। ফাইনাল অর্ডারটা দিয়ে ইয়াহিয়া খান চলে যাবে, এটাই শেখ মুজিবুর রহমানকে আমরা বলেছিলাম। তিনি আমাদের কথা শুনেন নাই। তিনি শেষ পর্যন্ত কি করলেন? টকের থেকে বেরিয়ে বললেন আগামীকাল থেকে হরতাল। কিরকম তুমি নেতা? বাংলাদেশের ঘরে ঘরে 1 মার্চের থেকে বাংলাদেশের নতুন পতাকা উত্তোলন হয়েছে। তুমি জনগণের মনের কথাটা বুঝলে না। জনগণ স্বাধীনতা চায়, আর তুমি এখানে বসে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাকিস্তানের সাথে প্রেম প্রীতি করছো, আর পরের দিন হরতাল দিচ্ছ। অর্থাৎ তুমি কিছুই জানো না, তোমার মনের মধ্যে কোনো পরিকল্পনাই ছিল না। পরিকল্পনা থাকলে প্রধান সেনাপতি যুদ্ধের মাঠ ছেড়ে পলায় যায় না। 25শে মার্চ আমাদেরকে বিভক্ত করা হলো ছোট ছোট গ্রুপে, অষ্টম বেঙ্গল রেজিমেন্টের যারাই ছিল। এটার মূল কারণ ছিল আমরা যদি একসাথে থাকি আমাদেরকে ধ্বংস করাটা সম্ভব না, ছোট ছোট গ্রুপে বিভক্ত হলে ধ্বংস করাটা সম্ভব।
আমাদেরকে বিভক্ত করেছিল। আমি যেহেতু কোয়ার্টার মাস্টার ছিলাম, আমি হেডকোয়ার্টারে ছিলাম, আমার সাথে ছিল আজম, তিনি অ্যাসিস্ট্যান্ট হেড কোয়ার্টার মাস্টার হিসেবে আসলেন। অ্যাসিস্ট্যান্ট কোয়ার্টার মাস্টার কোনো পদ ছিল না। আমি বুঝলাম যে তিনি আমাকে ওয়াশ করার জন্য আসছেন, আমার উপর নজরদারি করবেন, প্রয়োজনে আমাকে হত্যা করবেন। তিনি ইয়াং ম্যান, আমার থেকে বয়সে কম, তো আমি এর ব্যাপারে সজাগ ছিলাম। সন্ধ্যার পর তাকে বললাম যে ট্রুপসেরা বাইরে গেছে সবাই, তারা খানাগুলি পেয়েছে কিনা আমি দেখে আসি, তুমি দায়িত্ব সামলাও। তাকে অভয় দিলাম যে তুমি যা করতে চাও করো, আমি এটার জন্য কোনো চিন্তিত না। আমি চলে গেলাম চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দিকে। জিয়াউর রহমান সাহেবের সাথে দেখা হলো বাইজিদ বোস্তামিতে, কে রহমান কোকা-কোলা ফ্যাক্টরিতে। ওনাকে বললাম যাই কিছু ঘটে আজকে রাত্রে ঘটবে, কারণ আমাদেরকে যেভাবে বিভক্ত করা হয়েছে তার মূল কারণটা হচ্ছে ঘটনাটা আজকে ঘটাবে, এবং ঘটলে প্রথম প্রহরের দিকে ঘটবে। আপনি খাওয়ার অজুহাত দিয়ে নিজের বাসায় ফিরে আসেন। উনি আমার কথাটা শুনলেন। আমি মধ্যখানে অনেকগুলি কথা ছেড়ে দিয়ে গেছি। পথে পথে ব্যারিকেড ছিল, ব্যারিকেডগুলি উঠাইতে হয়েছে, আবার ব্যারিকেড দেওয়ার জন্য বলা হয়েছে, পাকিস্তানের যেন সহজে চলাচল না করতে পারে। আমাদের লোকেরা চট্টগ্রামের লোকেরা রাস্তায় ছিল। জিয়াউর রহমান সাহেব ফিরে আসলেন, এসে তিনি আমার অফিসে বসলেন। আমরা দুজনে আলাপ আলোচনা করছিলাম নেক্সট স্টেপ কি হবে। ওই সময় জঞ্জুও ছিল চট্টগ্রাম বন্দরে, তার সাথে ছিল মেজর মীর শওকত আলী। দুজনে হঠাৎ করে অফিসে ঢুকে পড়লেন এবং জঞ্জু উচ্চস্বরে আওয়াজ করে বললেন, অলি কি ষড়যন্ত্র করছো? আমি স্যার কোনো ষড়যন্ত্র না, জিয়াউর রহমান সাহেবের জন্য একটা জিপের ব্যবস্থা করতে হবে, তাদের জন্য সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে হবে। এখন তো আপনি সব লোকগুলি বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, গাড়িগুলি নিয়ে গেছেন, আমাকে এগুলি ব্যবস্থা করতে তো সময় লাগবে। উনি বললেন যে ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই, আমি নেভির একটা ট্রাক নিয়ে আসছি এবং নেভির 11 জন সদস্য আছে, জিয়ার সিকিউরিটি তারাই দেবে, এবং ট্রাকে করে জিয়া চট্টগ্রাম বন্দরে গিয়ে সোয়াদ জাহাজের অস্ত্র বারুদ গোলা বারুদ খালাস করবে। যথারীতি জিয়া সাহেবকে নিয়ে তিনি সিঁড়ি দিয়ে নামা শুরু করলেন। এর আগে আমার সাথে যে লেফটেন্যান্ট আজম ছিল তার সাথে একটা চুক্তি হলো, রাত্রের প্রথম প্রহরে আমি ডিউটি করবো, সে ঘুমাবে। তাকে আমি কনভিন্স করলাম, কারণ আমি জানি যে প্রথম প্রহরে এই ঘটনাটা ঘটবে। তাকে ঘুম পাড়াই দিলাম, আর তাকে বললাম 3টার সময় আমি তোমাকে উঠিয়ে দেবো, এরপরের থেকে তুমি ডিউটি করবে। সে খুব খুশি হলো, ঘুমিয়ে পড়লো। ইত্যবসরে যখন আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম, একটা টেলিফোন আসলো। টেলিফোন আসার পর আমি দৌড়ে আসলাম, দেখলাম যে মিস্টার আব্দুল কাদের, তিনি ছিলেন চট্টগ্রামের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তার সাথে বহুবার কথা হয়েছে চট্টগ্রাম ক্লাবে। তিনি আমাকে বলেছিলেন, বাংলাদেশের যদি কোনো বিপদ হয় আপনাদের কি রোল হবে? আমরা আপনাদের সাথে থাকবো, আমরা তো আর পাঞ্জাবিদের সাথে থাকবো না, এরকম যদি সময় হয় আপনি বলবেন। ওই কথাগুলি তিনি ওই দিন বললেন যে মামা, এখন খবর পেয়েছি ঢাকাতে অলরেডি ম্যাসাকার শুরু হয়েছে, রাজারবাগ 1টার থেকে দখলে নিয়েছে, পিলখানা দখল করে নিয়েছে, ক্যান্টনমেন্ট সব বাঙালি অফিসারদেরকে অ্যারেস্ট করা হয়েছে, রেডিও স্টেশন তাদের দখলে নিয়েছে, সব কি ইনস্টলেশন, গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলি তাদের দখলে নিয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা ম্যাসাকার করছে, ট্যাঙ্ক বাইরে হয়েছে, আর্টিলারি বের হয়েছে। আপনারা কি করবেন? এমন যে আমরা বিদ্রোহ করলাম, আপনি আওয়ামী লীগের নেতাদেরকে বলে দেন তারা যেন প্রস্তুতি গ্রহণ করে। আমি দৌড়ে নিচের দিকে আসলাম, অতক্ষণে 3 জনই অপেক্ষা করছিল। তখন জিয়াউর রহমান সাহেব চলে যাবেন, জিয়াউর রহমান সাহেবকে ইশারা করে বুঝাইতে চেষ্টা করলাম যে আপনি বন্দরে যাবেন, আপনাকে অ্যারেস্ট করা হবে, আপনাকে গুলি করে মারা হবে। তিনি আমাকে বারবার ইশারা করে বললেন কিছু লিখিত দাও। আমি বললাম যে কিছুতে লিখিত দেওয়ার এখন সময় নেই। জঞ্জু হাতার লক্ষ্য করলেন যে আমি হাতের একটা মুভমেন্ট করতেছি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি ওগুলি কি করতেছো? আমি স্যার মশা কামড়াচ্ছে, মশা তাড়াচ্ছিলাম। জিয়াউর রহমান সাহেবকে রওনা করাই দিলেন। জঞ্জু ও মেজর শওকতকে নিয়ে বাসার দিকে চলে গেলেন। আমি কিন্তু নিশ্চিত হতে পারলাম না জিয়াউর রহমান সাহেব আমার কথা বুঝছেন কিনা। আমি কিছু লোক পাঠাইয়া জিয়াউর রহমান সাহেবকে দেওয়ানহাট ওভার ব্রিজের ওখান থেকে নিয়ে আসা হলো। অতক্ষণে আমি পাঞ্জাবি যে অফিসাররা ছিল, লেফটেন্যান্ট আজম, লেফটেন্যান্ট হুমায়ুন, ক্যাপ্টেন আহমদ আলী, তাদেরকে আমি অ্যারেস্ট করলাম। 3 জনকে আমি অ্যারেস্ট করে নিলাম। কিছুক্ষণ পরে আসলো বিডিআর অফিসার, তারা আমাদের মেসের উল্টা দিকে ছিল, 15-20 গজ দূরে। মেজর আব্দুল হামিদ, জিয়াউর রহমান সাহেবের কোর্সমেট, আর ক্যাপ্টেন নজর, তাদেরকে 2 জনকে বন্দি করে নিয়ে আসলাম মেস হাওলদারের মাধ্যমে। মেস হাওলদার ছিল আব্দুল আজিজ, হাওলদার আব্দুল আজিজ, বরিশাল বাড়ি। তার মাধ্যমে ওরা 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসলাম। তাহলে 5 জন অ্যারেস্ট হয়ে গেল পাঞ্জাবি অফিসার। আর ট্রুপসদের মধ্যে 2 বা 3 জন পাঞ্জাবি অফিসার, পাঞ্জাবি লোক ছিল, বাকিরা সব আমাদের বাংলাদেশের লোক। কোনো চিন্তায় ছিলাম না, সবাইকে অস্ত্র দিয়ে দিলাম, কোর্ট ভেঙে ফেললাম। আমি কোনো আইনে তোয়াক্কা করলাম না, সবাইকে বললাম যে আমরা এখন বিদ্রোহ করলাম, জিয়া সাহেবের জন্য অপেক্ষা করো। জিয়া সাহেব আসলেন, আমি অপেক্ষা করতেছিলাম বাইরে। উনি জিপ
ট্রাকের থেকে লাফ দিয়ে নেমে বলে তোমরা সবাই আন্ডার অ্যারেস্ট, অর্থাৎ নেভির যে লোকগুলি ছিল তাদেরকে অ্যারেস্ট করা হলো। তাদেরকে অ্যারেস্ট করে ভিতরে নিয়ে আসা হলো। তিনি আমাকে বললেন যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়াকে অ্যারেস্ট করার তোমার দায়িত্ব, তুমি যাও তাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। তখন আমি বললাম যে আমি যদি এখন চলে যাই তাহলে এক ব্যাটালিয়নে একটা কিওস কনফিউশন হবে, কারণ এতগুলি লোক আমি অ্যারেস্ট করেছি, ট্রুপসেরা সবাই বিশৃঙ্খল অবস্থায় আছে, তাদেরকে অস্ত্র দিচ্ছি, এই সময় যদি আমি এখান থেকে সরে যাই তাহলে আরো বিশৃঙ্খলা হতে পারে। বরং আপনি একটা জিপ নিয়ে জঞ্জুয়া সাহেবকে নিয়ে আসেন, আসার পথে মেজর মির শওকত আলীকেও নিয়ে আসবেন মেস থেকে, তিনি ঘুমাচ্ছেন। তো জিয়া সাহেব গেলেন জঞ্জুয়ার ঘরে, নিয়ে আসলেন। সমস্ত পাঞ্জাবি অফিসারদেরকে পৃথক পৃথক রুমে বসানো হলো। নেভির যে 11 জন ছিল তাদেরকে একটা পৃথক রুমে বসানো হলো। তার মধ্যে একজন পটিয়ার লোক ছিল বাঙালি, তাকে বাইর করে নিয়ে আসা হলো। 10 জন রলো। পরে হামিদ, মেজর হামিদ এবং ক্যাপ্টেন নজরকেও তাদের সাথে দেওয়া হলো। ওই রুমে লাইট ছিল না, তাদের সবাইকে ফ্লোরে বসানো হয়েছিল। জঞ্জুয়াকে চেয়ারে বসানো হয়েছিল, ক্যাপ্টেন আহমদ আলীকে চেয়ারে বসানো হয়েছিল, আজমকে চেয়ারে বসানো হয়েছিল, হুমায়ুনকে চেয়ারে বসানো হলো। 8 বেঙ্গলের ট্রুপসরা গিয়ে তাদেরকে হত্যা করলো, এক একটা গুলি করলো, সবাই নিজের নিজের জায়গায় লুটিয়ে পড়লো। তারপরে আমরা চিন্তা করলাম এখন কি করা যায়। সমস্ত ব্যাটালিয়নকে মধ্যবর্তী একটা খালি জায়গায় একত্র করলাম। সামরিক কায়দায় আমি জিয়াউর রহমানের কাছে কমান্ড হস্তান্তর করলাম যে এখন থেকে আমাদের কমান্ডার মেজর জিয়া। তিনি আমার ডান হাত ধরে তার ডান হাত সহ উঁচু করে বলল, এই মুহূর্ত থেকে আমরা বিদ্রোহ করলাম, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চলবে, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। তখন আমরা মনে করলাম যে এই জায়গায় থাকা নিরাপদ না, কারণ পরের দিন বেলুচ রেজিমেন্ট সুসজ্জিত একটা রেজিমেন্ট, তারা এসে আমাদেরকে আক্রমণ করবে, ট্যাঙ্ক সাথে থাকবে, আর্টিলারি সাথে থাকবে, এয়ারফোর্সের প্লেন থাকবে, সুতরাং এখানে টিকে থাকা সম্ভব না। আমরা যদি টিকে না থাকি তাহলে অভ্যুত্থান বা এই বিদ্রোহ বিফলে যাবে। এই সময়টাতে তাহলে কোথায় ছিলেন, কিভাবে ছিলেন? আমরা শহরের বাইরে চলে গেলাম, ওখানে রিঅর্গানাইজ করলাম, সৈন্য সংখ্যা গুনে নিলাম, বিভিন্ন অফিসারের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ট্রুপদেরকে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে দিলাম। বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হলো। সবাইকে বলা হলো যোগাযোগের কোনো মাধ্যম নাই, নিজ নিজ এলাকায় নিজেই যুদ্ধ করবেন এবং যতদূর পারেন গেরিলা যুদ্ধে লিপ্ত হন। সরাসরি যুদ্ধে লিপ্ত হলে গুলিগুলি 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে এখন কথা হলো অন্যান্য লোকেরা যারা আছে, বেঙ্গল রেজিমেন্ট যারা আছে বিভিন্ন জায়গায় বা বাংলাদেশের লোকেরা কিভাবে জানবে যে আমরা বিদ্রোহ করেছি। তখন এটা সিদ্ধান্ত হলো যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করবেন। আমি প্রথমে বাংলাদেশ আর্মির হেডকোয়ার্টার সেট আপ করলাম বোয়ালখালী ফুলতলা ক্যাম্পে। জিয়াউর রহমান সাহেব চলে গেলেন কালুঘাট বেতার কেন্দ্রে। কালুঘাট বেতার কেন্দ্র ছিল ট্রান্সমিটিং স্টেশন, নট রেডিও, এটা সম্প্রচারণ করার ছিল না, ট্রান্সমিটিং এর ছিল। এই স্বাধীনতার যে ঘোষণা, সেটা নিয়ে তো অনেক বিতর্ক সৃষ্টি করা হয়েছে। কোনো বিতর্ক নাই, বেঈমানেরা বিতর্ক করবে, হিন্দুস্তানের দালালেরা বিতর্ক করবে, বাংলাদেশ প্রেমিকেরা কখনো বিতর্ক করবে না। আমি আর জিয়াউর রহমান দুজনে রেডিও স্টেশনে গেলাম। উনি স্ক্রিপ্টটা লিখলেন, রেডিও স্টেশনের লোকদের মাধ্যমে আমরা এটাকে ট্রান্সমিশনের থেকে সম্প্রচারের ব্যবস্থা করলাম। ওখান থেকে মগরিবের সময় জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং সমগ্র পৃথিবীকে আমাদেরকে সমর্থন করার জন্য অস্ত্র দিয়ে, বিভিন্নভাবে সাহায্য করে, অর্থ দিয়ে সহায়তা করার জন্য তিনি অ্যাপিল করলেন, বা বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হয়ে গেল। পরে আমরা সিদ্ধান্ত নিলাম জিয়াউর রহমান সাহেবকে বর্ডারে যেতে হবে, কারণ আমাদের কাছে গোলা বারুদ 2-3 দিন পরে শেষ হয়ে যাবে, তাহলে কি করব। জিয়াউর রহমানের এই স্বাধীনতা ঘোষণা শোনার পরেও ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল যশোরে, তারা বিদ্রোহ করেছে 30 তারিখে, অর্থাৎ তারা আরো 3 দিন সময় নিয়েছে চিন্তা করার জন্য। তাদের উচিত ছিল 27 তারিখে শোনার পরেই বিদ্রোহ করা, কিন্তু সেটা তারা করে নেই। জয়দেবপুরে ছিল শফিউল্লাহ সাহেবের নেতৃত্বে 8ম বেঙ্গল 2nd বেঙ্গল রেজিমেন্ট, তাদের উচিত ছিল 26 তারিখ রাত্রেই ঢাকা আক্রমণ করা, তারা সেটা করে নেই। তারাও বিদ্রোহ করেছে 29 তারিখে। 4th বেঙ্গল ছিল ব্রাহ্মণবাড়িয়ায় ক্যান্টনমেন্টের বাইরে, তাদেরও উচিত ছিল 27 তারিখে বিদ্রোহ করা, তারাও বিদ্রোহ করে নেই, তারাও বিদ্রোহ করেছে 29 তারিখে। 3rd বেঙ্গল রেজিমেন্ট ছিল সৈয়দপুরে, তারা বিদ্রোহ করেছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। অর্থাৎ প্রত্যেকেই সময় নিয়েছে, যথেষ্ট সময় জ্ঞাপন করেছে, যার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিদ্রোহ করেছে। স্বাধীনতার ঘোষণা না আসলে তারা হয়তো বিদ্রোহ করতো না, এটাই হলো বাস্তবতা। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পরে সমগ্র জাতি একটা দিক নির্দেশনা পেল।
বিডিআররা যারা সীমান্তে ছিল তারা বিডিআর সীমান্ত থেকে চলে আসা শুরু করলো। পুলিশেরা যারা বিভিন্ন ক্যাম্পে ছিল তারা অস্ত্র নিয়ে বাইরে মুক্তিযোদ্ধাদের সাথে সামিল হওয়া শুরু করলো। ছাত্ররা, যুবকেরা, কৃষকেরা, শ্রমিকেরা সবাই তারা দলে দলে সবাই আমাদের সাথে এসে ট্রেনিং নেওয়া শুরু করলো, যুদ্ধে লিপ্ত হলো। এই যে এত কাছে থেকে আসলে যুদ্ধ করেছেন, নিশ্চয়ই খুব কাছ থেকে মৃত্যুকে দেখারও আপনাদের সুযোগ হয়েছিল, বা সেই সময়টাতে আসলে পরিবারের কথা মনে পড়েছে কিনা? একটা দীর্ঘ সময় আপনারা পরিবারের বাইরে থেকেছেন এবং পুরো যুদ্ধটাতে আসলে নিজেকে আপনারা উৎসর্গ করে দিয়েছেন শুধুমাত্র দেশের জন্য এবং দেশের স্বার্থেই। একটু জানতে ইচ্ছে করছে আসলে এই যে 50 বছরেরও বেশি সময় আমরা পেরিয়েছি, এই যে নিজেকে পুরোপুরিভাবে ত্যাগ করেছেন, উৎসর্গ করেছেন দেশের জন্য, আজকে এখন এসে দাঁড়িয়ে এই সময়টাতে দাঁড়িয়ে সেই বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশে যেই প্রত্যাশা করেছিলেন সেই প্রাপ্তির কতখানি কাছাকাছি আমরা যেতে পেরেছি? একটি বিরতি নিয়ে ফিরে আমি আপনার এই উত্তর নিতে চাই। দর্শক, স্বাধীনতা দিবসের বিশেষ রাজকাহনের আয়োজন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি স্বাধীনতা দিবসের বিশেষ রাজকাহনে। আমরা প্রত্যাশা প্রাপ্তির গল্পে ছিলাম, অনেক কাছে থেকে আপনি মৃত্যুকে দেখেছেন, পুরো যুদ্ধটার সময় আপনি সেই জীবনটাকে যাপন করেছেন। যুদ্ধ পরবর্তী যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে আপনি দেখেছেন, যুদ্ধের পর 50 বছরেরও বেশি সময় পার হয়েছে, এই বাংলাদেশকেও আপনি ভীষণ কাছ থেকে দেখেছেন। কি মনে হচ্ছে প্রত্যাশা এবং প্রাপ্তি কতখানি আসলে পূর্ণতা পেয়েছে? অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু ভয় পাই নাই। ভয় পাই না এই জন্য আল্লাহর উপর বিশ্বাসী। গুলি যদি আমার নামে লেখাই তাকায়, রেশনে যদি ইস্যু হয়, ওটা আমাকে হিট করবে। আমার 2 পায়ের মধ্যে দিয়েও গুলি গেছে, আমি কিন্তু জায়গা থেকে নড়ে নেই, নিজের জায়গায় অটল ছিলাম, কখনো ভয় করি নেই। যার জন্য প্রেসিডেন্ট জিয়ার সাথে দীর্ঘ 5 বছর 19টা কূপ সামাল দিয়েছি। এটা খুব চারটিখানি কথা ছিল না। তার সাথে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছি। নিজে 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি ছিলাম। বাংলাদেশ যখন এরশাদ টেক ওভার করে, এই লম্পটে যখন টেক ওভার করে, জিয়ার হত্যাকারী এরশাদ, সে যখন টেক ওভার করে, তখন কিন্তু বিএনপির মহাসচিব ছিল বদরুদ্দোজা, যুগ্ম মহাসচিব ছিল ফেরদৌস কুরাইশি, দুজনেই আমেরিকায় চলে গিয়েছিল। তখন বেগম জিয়ার সাথে আমি ছাড়া কেউ ছিল না। আমি ওই ইনডাইরেক্টলি দলের কাজগুলি করতাম। বেগম জিয়া আমাকে একদিন বনানী এক বাসায়, ওনার আত্মীয়র বাসায় নিয়ে গিয়ে মহাসচিব হওয়ার জন্য খুব জোর করলেন। ওনাকে বললেন যে আমার জন্য মহাসচিব হওয়া সম্ভব না, কারণ আমার টোটাল ইনকাম হচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা দিয়ে আমার পরিবারও চলে না। সুতরাং এখানে পার্টির দায়িত্ব নিয়ে পার্টির জন্য পয়সা খরচ করবো, চা দেবো, এটা আমার জন্য সম্ভব না। আপনি কারকেও বলেন, দায়িত্বটা আমি পালন করব। এখন আসেন আপনি প্রাপ্তি। প্রাপ্তি তো আপনি নিজেই দেখতেছেন, আপনি নিজেই তো একজন ভুক্তভোগী, আমাকে বলতে হবে কেন? আমরা তো কি আশা করেছিলাম যে বাংলাদেশের লোকেরা বাংলাদেশ শাসন করবে, বাংলাদেশের লোকেরা বাংলাদেশ শোষণ করবে, এটা তো চিন্তা করি নাই। হাসিনার মতো লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের টাকা লুণ্ঠন করবে। প্রত্যেকদিন পত্রিকায় আসতেছে এতশো হাজার কোটি টাকা, এতশো হাজার কোটি টাকা নিয়ে গেছে। আপনারা দেখেছেন একটা শ্বেতপত্র বাইরে এসে, শ্বেতপত্রের মধ্যে লেখা আছে 28 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার কৃতদাসেরা নিয়ে গেছে। তাহলে একটা দেশে কত টাকা থাকে? আজকে দেশের বিচার ব্যবস্থা তিনি ধ্বংস করে দিয়েছেন, সামাজিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। এখন আসলে আমাদের পরিবর্তন হওয়ার অনেকগুলো নতুন জায়গা রয়েছে। মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের জায়গাটাতে একটু আসতে চাই। আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা, আপনি রাষ্ট্রীয় সর্বোচ্চ খেতাবও পেয়েছেন। এর বাইরে গিয়ে আসলে যারা সাধারণ মুক্তিযোদ্ধা ছিলেন, বিশেষ করে যদি আমি কোটার প্রসঙ্গটাতেই আবারও আসি, সেই বৈষম্য থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চেয়েছিলাম। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কি আমরা সেই বৈষম্য থেকে বেরিয়ে আসতে পেরেছি? এখন না, এটা থাকা উচিত না। যদি থাকে এটা বন্ধ করে দেওয়া উচিত। দেয়ার ইজ নো কোটা সিস্টেম। আমি কোনো কিছু পাওয়ার আশায় যুদ্ধ করিনি। আমি যুদ্ধ করেছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য, আমার ভূখণ্ডকে স্বাধীন করার জন্য এবং স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার জন্য। কিছু পাওয়ার জন্য আমি যুদ্ধ করিনি। কিছু পাওয়ার জন্য যদি যুদ্ধ করতাম, আমি 13 বছর আগে চাকরি ছেড়ে দিতাম না। আমি হয়তো সেনাবাহিনীর প্রধান হইতাম, দেশের রাষ্ট্রপতি হইতাম। এই যে 13 বছর চাকরি থাকা সত্ত্বেও আপনি সেই একেবারে নিশ্চিন্ত চাকরিকে ছেড়ে রাজনীতিতে নেমেছেন, দেশের কথা ভেবেছেন, জনগণের কথা ভেবেছেন। সেই দেশটা আসলে 24 পর্যন্ত যে অবস্থানে ছিল, 5ই আগস্টের পরবর্তী নতুন বাংলাদেশে আসলে আপনাদের প্রত্যাশা কি? বর্তমান সরকারের পক্ষে দেশকে সঠিক পথে নিয়ে আসা সম্ভব না। যে বা যারা আগামী দিনের নেতৃত্ব দিতে চায়, তাদের মধ্যে নীতি থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে এবং ধর্মীয়ভাবে তারা কমিটেড লোক থাকতে হবে। আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া এই দেশকে সঠিক পথে নিয়ে আসা সম্ভব না। এটা একটা বিপদগামী দেশ,
এবং আমরা সবাই বিপদগামী লোক। এই যে বিপদের কথা আপনি বলছেন, এবারে নিশ্চয়ই আপনি জানেন কুচকাওয়াজ ছাড়া একটু ভিন্ন আঙ্গিকে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। সরকার বলছে আসলে এই অবস্থায় আমরা আনন্দের মেজাজে নেই, একটা যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে হয়তো আমরা যাচ্ছি। এই বিষয়টিকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি এই শুধু একমাত্র বলেছি যে এই গভর্নমেন্ট ইজ এ ওয়ার টাইম গভর্নমেন্ট, অর্থাৎ যুদ্ধের পরে যে সরকার হয় এই ধরনের একটা সরকার। কারণ সব জায়গায় বিশৃঙ্খলা, কোনো জায়গায় শান্তির খবর নাই, টাকা নাই ব্যাংকে, মানুষের পকেটে টাকা নেই, মানুষের মনে শান্তি নাই, মানুষের মনে আস্থা নাই, বিভিন্নভাবে মানুষ নিগৃহীত হচ্ছে, কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না, পুলিশের কাছে গিয়ে বিচার পাচ্ছে না, ইউএনওর কাছে গিয়ে বিচার পাচ্ছে না, সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত, মানুষের জনগণের জন্য কেউ কাজ করছে না। সুতরাং এই অবস্থায় সরকার যদি কঠোর হস্তে এগুলি দমন না করে এবং প্রত্যেককে যদি একটা দায়বদ্ধতার মধ্যে নিয়ে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে না পারে, এখনো পর্যন্ত জবাবদিহিতার মধ্যে কাকু আনতে পারে নাই, বড় রাজনৈতিক জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। এখন অভিযোগ করছে যে 1971-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসার একটা চেষ্টা করা হচ্ছে। আপনি তো নিজে আসলে সেই মুক্তিযুদ্ধ করেছেন, কি মনে হচ্ছে এই দুটোকে আসলেই এক কাতারে নিয়ে আসা কতখানি আমাদের জন্য যৌক্তিক? একটা ছিল যুদ্ধ আর একটা হলো মুভমেন্ট। যুদ্ধ ছিল দুইটা দেশের মধ্যে, আর একটা হলো একটা সরকার পতনের আন্দোলন। প্রথমে এটা শুরু হয়েছিল কোটা আন্দোলন, পরে রাজনীতিবিদেরা সবাই মিলে বলল এক দফার আন্দোলন, হাসিনার পতন, এই সরকারের পতন। সুতরাং এই দুইটা জিনিস কারা একসাথে করবে? যাদের মস্তিষ্ক বিকৃত হয়েছে তারাই করবে, যাদের মস্তিষ্ক এখনো ঠিক আছে তারা করবে না। দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে 5ই অগস্টের এই গণ অভ্যুত্থানকে। সেই মতামতের সাথে কিংবা এই মতবাদের সাথে কি আপনি একমত? এটা স্বাধীনতাও আপনি বলতে পারেন না এক্স্যাক্টলি। স্বাধীনতা, একটা জাতি স্বাধীন কখন হয়? যখন আপনাকে কেউ দখল করে নেয়, তার থেকে মুক্ত হন, তখন আপনি স্বাধীন বলতে পারেন। এখানে তো আওয়ামী লীগ প্রশাসন দখল করেছিল, দেশটা তো দখল করে নেই, দেশটা তো নাম বদলায় নেই। সুতরাং এটা স্বাধীনতা বলতে পারেন না। আপনি বলতে পারেন যে এখানে স্বৈরাচারের হাত থেকে, ভারতের হাত থেকে দেশটা মুক্ত হয়েছে। ভারত এই দেশটা দখল করার জন্য চেষ্টা করছিল, অর্থনৈতিকভাবে এই দেশ দখল করে নিয়েছিল। ভারতের কথা যখন তুলেছেন, নরেন্দ্র মোদী আপনাকে প্রতি বছর জন্মদিনের শুভেচ্ছা জানান। অনেকেই হয়তো বলার চেষ্টা করেন আপনার সাথে হয়তো ওনার সম্পর্কটা বেশ গভীর কিংবা ভালো, সেরকমই কি? আমি বেঈমানও না, আমি মুনাফিকও না, আমার এরকম রেকর্ডও নেই। আমি কারো থেকে কখনো টাকাও নিই নাই, কোনো দুর্নীতিও করিনি। নরেন্দ্র মোদীকে আমি কখনো সামনাসামনি দেখি নাই, ফটোতে দেখেছি। নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদীর সরকারের কারোর সাথে আমার কখনো কথাও হয় নাই। উনি হয়তো মনে করেন আমি একজন মুক্তিযোদ্ধা, সবচেয়ে প্রবীণ অ্যাক্টিভ রাজনীতিবিদ, সেজন্য সম্মান করে সেটা হয়তো পাঠান। এবং উনি কি জন্য পাঠান এটা উনাকে জিজ্ঞাসা করতে হবে, তার মনের কথা তো আমি বলতে পারবো না। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্বাধীনতার এই 54 বছর পরে এসে দাঁড়িয়ে আসলে বাংলাদেশকে ঠিক এই মুহূর্তে যদি আমি আপনার স্বপ্নের কথা জানতে চাই, কোথায় দেখতে চান, ঠিক কিভাবে দেখতে চান? আমি 2-3 দিন প্রেস কনফারেন্স করেও বলেছি, নতুন এবং পুরনের সমন্বয় ঘটাইতে হবে। নতুনদের জ্ঞান বেশি, তাদের নতুন টেকনোলজি বেশি, যেগুলি পুরাতনদের নেই। কিন্তু পুরাতনদের কাছে যে অভিজ্ঞতা আছে, তাদেরকে অভিজ্ঞতা অর্জন করার জন্য 60-70 বছর লাগবে। সুতরাং এখানে নতুন এবং পুরাতনের সমন্বয় ঘটাইয়ে দেশটা পরিচালনা করতে হবে এবং দুর্নীতিবাজদেরকে প্রয়োজনে গুলি করে মারতে হবে। এখানে কোনো মায়া মমতা করে চলবে না। গরিবের হক খাবে, গরিব মানুষেরা রাস্তায় ভিক্ষা করবে, আর আমরা রাজার মতো হালে থাকবো, বিদেশে টাকা পাঠাবো, বিদেশে বাড়িঘর করবো, এদেরকে গুলি করে হত্যা করে কোনো দরকার নেই। কিসের বিচার? জনাব অলি আহমদ, অসংখ্য ধন্যবাদ। আপনি স্বাধীনতার এই বিশেষ আয়োজনে আজকে আমাদের সাথে ছিলেন। আপনাদের এই অবদান নিঃসন্দেহে পুরো বাংলাদেশ, পুরো জাতি সব সময় মনে রাখবে। আপনাকে আমি শেষ করার আগে দর্শকদেরকে আরেকটা কথা বলতে চাই। ঈদের মোবারক, ঈদ মোবারক জানাতে চাই এবং সবাইকে বলবো কাকেও কটাক্ষ করে কোনো কেউ যেন কথা না বলে। আর্মি হলো আমাদের প্রাইড, আমাদের গর্ব। আর্মিকে নিয়ে যেন কেউ বেয়াদবি না করে, এটা আমিও সহ্য করবো না। একেবারে বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশকে দেখেছেন, বাংলাদেশের উত্থান দেখেছেন, অনেক ধরনের রাজনৈতিক অবস্থার পরিবর্তন দেখেছেন। এখন আসলে যে রাজনৈতিক অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, সেখানে নানানভাবে বাংলাদেশ নিয়ে অস্থিরতা সৃষ্টির এক ধরনের চেষ্টা করা হচ্ছে, নানানভাবে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? আপনি নিশ্চয়ই শুনেছেন হাসিনা ভারতে থেকে ভারতের সাহায্যে তিনি টেলিফোনে কথা বলছেন
কয়েকদিন আগে যে তথ্য সম্প্রচার মন্ত্রী যে ছিল লাফাঙ্গা, সেও কথা বলেছে টেলিভিশনে, সরি, মোবাইল টেলিফোনের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে তারা বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে, ভারতে চেষ্টা করছে। ভারতের লাভ হবে না, আলটিমেটলি ভারতকে ক্ষমা চাইতে হবে এটার জন্য। ভারত যে কাজটা করেছে, বাংলাদেশের জনগণের উপর জুলুম করেছে, এটার জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ কোনো অবস্থাতে ভারতের উপর ইনশাল্লাহ নির্ভরশীল আগামীতে হবে না। প্রত্যেকটা কাজের জন্য আমরা আমাদের উপর নির্ভরশীল হব, আল্লাহর উপর নির্ভরশীল হব, অন্য কারো কাছে না। নতুন এই বাংলাদেশে আমরা আসলে অনেক ধরনের সংস্কারের কথা বলছি, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের কথা আমরা অনেক বেশি বলার চেষ্টা করছি। পুরনো রাজনৈতিক দলগুলো যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে, হয়তো অনেক নতুন রাজনৈতিক দল আছে যারা সংস্কার করার পরে নির্বাচন চাইছে। এই মতবিরোধের কারণ কি, আপনাদের কি মনে হয়? এখানে অনেকগুলি দল অনেকভাবে চিন্তা ভাবনা করছে। কেউ মনে করছে কালকে ক্ষমতা দখল করে নি, আর আমরা অনেকে বলছি কিছু কিছু সংস্কার যদি না করা হয়, ন্যূনতম সংস্কার যদি না করা হয়, আমি ক্ষমতায় আসলে হবে না। যেমন বিচার কর্মকাণ্ড, এখনো বিভিন্ন মামলায় যাদের নাম আছে টাকা পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, জজেরা টাকা দিয়ে বেল দিয়ে দিচ্ছে। তাহলে যখন রাজনৈতিক সরকার আসবে তখন কি হবে? কেউ আপনার আত্মীয়, কেউ আমার আত্মীয়, কেউ আমার ভাইয়ের আত্মীয়, কেউ আমার বউয়ের আত্মীয়, সুতরাং কাকেও শাস্তি দেওয়া সম্ভব না। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবকে প্রেসার দেওয়া উচিত এই দুর্নীতিবাজদেরকে, গণহত্যাকারীদের বিচারটা যেন তিনি দ্রুত কাজ হাতে নেন। নানানভাবে আমরা শুনতে পাচ্ছি এক ধরনের ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার এক ধরনের চেষ্টা চলছে, সেটি আসলে কতখানি সম্ভব? এই ষড়যন্ত্রকারীরা এখানে সফল হবে না। আমরা যতদিন বেঁচে আছি ষড়যন্ত্রকারীদেরকে আমরা কঠোর হস্তে দমন করব। কিংবা আগামী নির্বাচনে আসলে আওয়ামী লীগের সংস্কারের মধ্য দিয়ে ফিরে আসার কোনো সুযোগ আদৌ আপনারা দেখছেন কি? কোনো সুযোগ নেই। সংস্কার মানে দুর্নীতিবাজদের জায়গা করে দেওয়া না, সংস্কার মানে গণহত্যাকারীদের জন্য রাজনীতি উন্মুক্ত করে দেওয়া না। সংস্কার হলো ভালো লোকরা যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া। সংস্কার মানে ভারতের দালালদেরকে প্রতিষ্ঠিত করা না। জি, অর্থাৎ আপনারা আসলে চাইছেন না আগামী নির্বাচন আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হোক? কখনো চাই না। এই চোরেরা, দুর্নীতিবাজারা, লম্পটেরা, ভারতের দালালেরা, টাকা লুণ্ঠনকারীরা কখনো যেন এই দেশে প্রতিষ্ঠিত না হয়, এবং হবে না। জনাব অলি আহমদ, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদেরকে এই স্বাধীনতা দিবসের বিশেষ দিনটিতে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, স্বাধীনতা দিবসের এই বিশেষ রাজকাহনে এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।